আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর স্ট্রাকচার অফ ম্যাটার এর কিছু টপিক। এই স্ট্রাকচার অফ ম্যাটারের মধ্যে আমাদের আছে এলিমেন্ট ভার্সেস কম্পাউন্ড, অ্যাটমস ভার্সেস মলিকিউলস, সিম্বল ভার্সেস ফর্মুলা। তারপর আমরা দেখব হচ্ছে কিভাবে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা বাইর করা যেতে পারে। ঠিক আছে? এখানে কিছু বিগিনার লেভেলের তোমার টপিক থাকবে, কিছু মিডিওকর লেভেলের টপিক থাকবে, কিছু অ্যাডভান্স লেভেলের টপিক থাকবে। তাহলে চলো আর কথা না বাড়ে আমরা শুরু করি। আমাদের ফার্স্টের ডিফারেন্স হইতেছে এলিমেন্ট ভার্সেস কম্পাউন্ড। আচ্ছা, চার্টে আমাদের ফার্স্ট টপিকে থাকবে ডেফিনেশন। এখানে আমরা লিখবো এলিমেন্ট, এখানে আমরা লিখবো হচ্ছে কম্পাউন্ড। তাহলে চলো ডেফিনিশনের বেলায় আমরা কি দেখতে পারি? এ পিওর সাবস্টেন্স consisting of only one type of atom is known as element. আর কম্পাউন্ডের বেলা আমরা কি লিখতে পারি? A pure substance formed by the chemical combination of two or more elements of two or more elements. সিম্পলেস্ট ইউনিট কোনটা? সিম্পলেস্ট ইউনিট হইতেছে এই এলিমেন্ট থেকে আমরা কি পাই? অ্যাটম পাই। আবার কম্পাউন্ড থেকে আমরা কি পাই? মলিকিউল পাই। কম্পোজিশন কি হবে তাহলে? কম্পোজিশন হবে হচ্ছে composed of only one kind of atom। আর এদিকে আমাদের কম্পোজিশন হবে composed of two or more different kinds of atoms। আচ্ছা, সেপারেশন আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? cannot be broken down। আর এটার কম্পাউন্ড যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? can be broken down। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইতেছে আমরা যদি এলিমেন্ট হাইড্রোজেনকে ভাঙি তাহলে আমরা হাইড্রোজেনই পাবো। ধরো আমরা এতটুকু হাইড্রোজেনকে ভাঙলাম তাহলে আমরা এতটুকু হাইড্রোজেন পাবো, খুব ছোট একটা পরিমাণ হাইড্রোজেন পাবো। কিন্তু আমরা যদি একটা কম্পাউন্ড ভাঙি, ঠিক আছে, কম্পাউন্ডটা হতে পারে ধরো H2O হতে পারে। H2O কে যদি আমরা ভাঙি তাহলে আমরা হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস পাবো, তাই না? তার মানে আমাদের কম্পাউন্ডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা একদম স্মলেস্ট ইউনিট হিসেবে আমরা পেতে পারি কি? এলিমেন্ট। কিন্তু এলিমেন্টকে আবার স্মলেস্ট ইউনিট আকারে ভাঙা যায় না, এলিমেন্টকে স্মলেস্ট ইউনিট আকারে ভাঙলে আমরা এলিমেন্টই পাবো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ। has uniform physical and chemical properties।
আর এই জায়গায় আমরা কি পাবো? প্রপার্টিজ ডিফার করে, মে ডিফার। তাহলে আমাদের আরেকটা পার্থক্য চলে আসলো। চলো তারপর আমরা দেখি এক্সাম্পল। এক্সাম্পল কিভাবে লিখতে পারবো আমরা এলিমেন্টকে? হাইড্রোজেন, অক্সিজেন, আয়রন, Fe। কিন্তু আমরা কম্পাউন্ডকে আমরা H2O, কার্বন ডাই অক্সাইড আর NaCl এইভাবে লিখতে পারবো। বুঝতে পারছি? আর আমরা রিপ্রেজেন্ট করতে পারবো হইতেছে আমাদের সিম্বল দিয়ে। represents as সিম্বল। আর এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, সিম্বল মানে হইতেছে আমাদের ধরো হাইড্রোজেন, যেটা আমরা এক্সাম্পলে লিখলাম। কিন্তু এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো হইতেছে H2O, কেমিক্যাল ফর্মুলা লিখে রাখলাম, কেমিক্যাল ফর্মুলা। বুঝতে পারছি? তাহলে আমাদের পার্থক্যের মধ্যে আমাদের এই কয়েকটা পার্থক্য পড়লেই হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা দেখবো হইতেছে তোমার ডেফিনেশন, তারপর আমরা দেখবো হচ্ছে সিম্পলেস্ট ইউনিট, আর কম্পোজিশন তোমরা চাইলে লিখতেও পারো, এক্সাম্পল লিখবা, রিপ্রেজেন্ট সেন্স, শেষ। এর বাইরে কিছু বলা লাগবে না। ঠিক আছে? তাহলে এই পাঁচটা লিখলে আমাদের এনাফ, বাকিগুলো পড়ানোর জন্য পড়াইছি, তোমরা চাইলে লিখতে পারো, নাও চাইলে নাও লিখতে পারো, কোনো প্যারা নাই। আচ্ছা, এরপরে আমাদের টপিক হইতেছে অ্যাটমস ভার্সেস মলিকিউল। চলো তাহলে দেখে নিই অ্যাটমস ভার্সেস মলিকিউলের পার্থক্যগুলো কি কি। চলো ভাইরা তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা লিখবো হচ্ছে টপিক, তারপরে লিখবো হচ্ছে অ্যাটম, আর এখানে লিখবো হচ্ছে মলিকিউল। ঠিক আছে? আচ্ছা, ডেফিনিশন। ডেফিনিশন আমরা কি লিখবো? দ্য স্মলেস্ট ইউনিট, সবাই জানো, দ্য স্মলেস্ট ইউনিট অফ অ্যান এলিমেন্ট that retains its properties। এটা গেল হচ্ছে আমাদের অ্যাটম এর ডেফিনিশন। মলিকিউলের ডেফিনিশন কি হবে? মলিকিউলস এর ডেফিনিশন হবে এ গ্রুপ অফ টু or more atoms chemically bonded together। ঠিক আছে? তারপর আমরা চলো কম্পোজিশনে যাই। কম্পোজিশনের বেলায় আমরা কি লিখবো? consists of a single type of atom। আর এর বেলায় আমরা লিখবো can consist of the same type or different types of atom, different types of atom। তারপর আমরা লিখবো হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল আমরা দেখবো হইতেছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। আর মলিকিউলস এর বেলায় আমরা দেখবো হইতেছে H2O, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, আবার দেখবো হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে রিঅ্যাক্টিভিটি। reacts to form molecules। আর কেমিক্যাল রিঅ্যাকশনে কোনটা পার্টিসিপেট করে? participates in chemical
রিয়াকশন। তার মানে আমরা যে রিয়াকশন গুলো দেখি H2 প্লাস O2 H2O ব্যালেন্স করতে চাইলেও করতে পারো, কোনো সমস্যা নাই। H2 প্লাস O2 ইকুয়াল টু H2H2O এগুলো সব করে হইতেছে আমাদের মলিকিউলস। বুঝতে পারছি, মলিকিউলস যে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশনে অ্যাটেন্ড করে, কিন্তু আমাদের অ্যাটমগুলা ফার্স্টে ফর্ম করবে হচ্ছে মলিকিউলস, তারপরে সে রিয়াকশন করবে হচ্ছে কেমিক্যাল রিয়াকশনে। এটা গেল রিঅ্যাক্টিভিটি, এক্সাম্পলও বুঝতে পারছি। আচ্ছা, কম্পোজিশন মানে কি? অ্যাটমকে একদম যদি আমরা ভাঙা শুরু করি তাহলে আমরা পাবো হইতেছে অ্যাটমই। বুঝতে পারছো? মানে স্মলেস্ট ইউনিট অফ এনি পার্টিকেলস। আর অন্যদিকে আমরা যদি চিন্তা করি ভাই মলিকিউলসকে ভাঙবো, তাহলে মলিকিউলসকে ফার্স্টে ভাঙলাম, মলিকিউলসকে ফার্স্টে ভাঙার পর আমি পাবো হইতেছে অ্যাটম। বুঝতে পারছি? অ্যাটমকে আবার ভাঙবো তাহলে আবার অ্যাটমই পাবো। যতই ভাঙতে থাকি আমরা পাচ্ছি হচ্ছে সেই অ্যাটমই। তার মানে বুঝতে পারছি আমাদের পার্থক্য যদি আসে অ্যাটমস ভার্সেস মলিকিউল, যেটা বি তে আসার সম্ভাবনা অনেক বেশি, আর এ তে আসে হচ্ছে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা হোয়াট ইজ অ্যাটম। ঠিক আছে, তাহলে আমাদের এ তে আসবে হচ্ছে হোয়াট ইজ অ্যাটম, আর বি তে আসবে হচ্ছে পার্থক্য। এর বাইরে আর কিছু লেখা লাগে না, এটাই এনাফ। ঠিক আছে, চার্ট করে দিলে বি তে ভালো, কম লেখা লাগে, একদম স্পেসিফিক টু দি পয়েন্ট থেকে নাম্বারও ভালো পাবা। চলো তারপর আমরা দেখি হচ্ছে সিম্বল ভার্সেস ফর্মুলা। তাহলে আমাদের সিম্বলের ক্ষেত্রে আমাদের ডেফিনেশন কি হবে? হাউ shortly can represent elements। আর ফর্মুলার ক্ষেত্রে আমাদের কি হবে? এ রিপ্রেজেন্টেশন of a compound using symbols of its constituent elements। তার মানে সিম্বল দ্বারা আমাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে এলিমেন্টসকে, ঠিক আছে। আর ফর্মুলা দ্বারা আমাদের রিপ্রেজেন্ট করে কোনটা? ইন জেনারেলি আমাদের কম্পাউন্ডসকে। ভাই একটা এক্সাম্পল দেন তো। আমাদের এক্সাম্পল হিসেবে হাইড্রোজেন আমরা বলতে পারি, অক্সিজেন আমরা বলতে পারি, সোডিয়াম আমরা বলতে পারি, তাই না? কিন্তু ফর্মুলার ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে দিব হচ্ছে ওয়াটার, CO2, NaCl। বুঝতে পারছি, আর লেখার দরকার নেই, এই পর্যন্তই এনাফ। তাহলে এটা গেল হচ্ছে আমাদের সিম্বল ভার্সেস ফর্মুলা এর ডিফারেন্সেস। এখন আমরা দেখব হাউ টু ক্যালকুলেট দ্য প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, এখন আমাদের টপিক হইতেছে মাস নাম্বার, প্রোটন নাম্বার, আর কয়টা ইলেকট্রন দিল, নিল, ডোনেট করলো না রিসিভ করলো সেটা সম্বন্ধে জানা। তোমরা ছোটকালে ক্লাস 9-এই ভালো মতো পড়ে আসছো। আমাদের এ দ্বারা রিপ্রেজেন্ট করে হচ্ছে মাস, নো। জেড দ্বারা রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রোটন, নো। এটাকে আরেকটা নাম আছে অ্যাটমিক নাম্বার। বুঝতে পারছি, হয় প্রোটন নাম্বার বলবে নাহলে অ্যাটমিক নাম্বার বলবে। আচ্ছা, কিউ হচ্ছে আমাদের এলিমেন্টস, আর এন হইতেছে ডোনেট করবে না রিসিভ করবে সেটা বোঝায়। ঠিক আছে, তাহলে চলো কতগুলো আমরা এক্সাম্পল দেখি। আমাদের 2311 যদি সোডিয়াম এভাবে দেয় তাহলে আমরা জিনিসটা কিভাবে লিখবো, মানে বলতে কি বুঝি? ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই দিস? কোশ্চেন এটাই আসবে, এক্সপ্লেইন। তাহলে আমরা এখানে লিখবো হইতেছে হেয়ার atomic or proton no is 11, mass is 23, and the element here is sodium লিখি, SODIUM।
এখন আমার প্রশ্ন যদি থাকে এখানে একটা প্লাস দেওয়া থাকে তাহলে আমরা কি করব? আরেকটু ডেসক্রিপশন বাড়াবো। হেয়ার Na gives an electron, hence by donating an electron it turns into a cation. Cation মানে পজিটিভ চার্জ, and its electron known is 11 minus 1 equal to 10. ঠিক আছে, আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। এটা বি নাম্বারে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই তোমাদের আলাদাভাবে দেখাইলাম। এখন চলো আলাদা আলাদাভাবে আমরা দেখাই যে ভাই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নাম্বার কোনটা কত আছে। আচ্ছা, আমি এখানে নিউট্রন নাম্বার লিখি নেই। and neutron known is 23/11 or কত হয় 12। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউট্রন নাম্বার গেল। এখন চলো তাইলে আমরা কিছু প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ডিটেকশন করে আসি। ফার্স্ট অফ অল আমাদের সোডিয়াম প্লাস, অক্সিজেন মাইনাস। এর প্রোটন নাম্বার কত আমরা বাইর করব, এর ইলেকট্রন নাম্বার কত, এর নিউট্রন নাম্বার কত। তাহলে প্রোটন নাম্বার যদি বাইর করতে হয়, সোডিয়ামের প্রোটন নাম্বার আমরা জানি 11। সোডিয়াম প্লাস থাকুক আর মাইনাস থাকুক, মাইনাস তো হওয়া সম্ভব না। সোডিয়াম প্লাস হইলেও আমাদের প্রোটন নাম্বারে কোনো পার্থক্য হইতেছে না, তাই না? প্রোটন নাম্বার যা থাকতেছে তাই থাকতেছে, ভালো কথা। এখন আমাদের ইলেকট্রন কয়টা? আমাদের যদি কোনো চার্জ না থাকে, ঠিক আছে, এখানে কোনো চার্জ মেনশন করা আছে? কোনো চার্জ মেনশন করা নাই। যদি কোনো চার্জ না থাকে তাহলে আমাদের যতটা প্রোটন হবে ততটাই ইলেকট্রন এক্সিস্ট করবে। তার মানে আমরা এখানে ইলেকট্রন নাম্বার লিখবো হচ্ছে 11। আর নিউট্রন নাম্বার মানে কি? নিউট্রন নাম্বার মানে হইতেছে A মাইনাস জেড, মানে হচ্ছে আমাদের মাস মাইনাস প্রোটন নং। তার মানে মাস কত আমাদের 23 আর প্রোটন নং কত আমাদের 11। তার মানে আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে হচ্ছে এখানে 12। বুঝতে পারছি? একই জিনিস এখানে আমাদের নিউট্রন নাম্বার কত যদি আমরা এটার ক্ষেত্রে তাকাই, আমাদের নিউট্রন নাম্বার হবে ভাই 12ই হবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখো 12ই হচ্ছে, কারণ আমার মাস নাম্বারও আনচেঞ্জড, আবার হচ্ছে প্রোটন নাম্বারও আনচেঞ্জড। কিন্তু ভাই ইলেকট্রন কিন্তু এখানে 10টা। কেন 10টা? কেন 11 মাইনাস 1, একটা ইলেকট্রন ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার কারণে আমাদের হয়ে গেছে এখানে 10টা ইলেকট্রন, টোটাল 10টা ইলেকট্রন এক্সিস্ট করতেছে। আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের প্রোটন নাম্বার কত ভাই 8, এরও প্রোটন নাম্বার 8। অক্সিজেনের ইলেকট্রন কত? ইলেকট্রন হইতেছে 8, যেহেতু এখানে উপরে কোনো চার্জ নাই। এখানে কোনো চার্জ আছে? কোনো চার্জ নেই। আর এইখানটায় আমাদের একটা মাইনাস চার্জ আছে। এই মাইনাস চার্জ থাকার কারণেই আমরা কি করব, এখানে একটা প্লাস দিয়ে দিব, 9টা ইলেকট্রন হয়ে গেল। আমাদের নিউট্রন নাম্বার কত? নিউট্রন নাম্বার হচ্ছে 16 মাইনাস 8, এখানেও 8, এখানেও 8। তাহলে এখন মোটামুটি বুঝতে পারতেছি। চলো আরো কতগুলো এক্সাম্পল দেখি। O2 মাইনাস, এখানে আমাদের প্রোটন নাম্বার কত? 8টা, ইলেকট্রন নাম্বার 8 প্লাস 2 10টা, নিউট্রন নাম্বার ওই 8টাই। বুঝা গেছে? তাহলে আরো কিছু এক্সাম্পল করি চলো। Fe2 প্লাস, এর ক্ষেত্রে প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার, নিউট্রন নাম্বার বাইর করবা। তারপরে হচ্ছে আমরা বাইর করব হচ্ছে এখানে কত নাম্বার, জিঙ্ক 2 প্লাস, এখানে আমাদের প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ইলেকট্রন কয়টা বাইর করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের প্রোটন বলতেছি, আমাদের ফেরাসের অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বারটা জানতে হবে। যদি জানতে চাই তাহলে আমাদের ফেরাসের কত 26 আর জিঙ্কের 30। ঠিক আছে, ফেরাস গেল। এখন আমাদের বাইর করতে হবে যে ভাই ফেরাসের ইলেকট্রন এখন কয়টা আছে। ফেরাসের ইলেকট্রন 2টা ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর হয়ে গেছে কত 24। আর অন্যদিকে 30 থেকে 2 মাইনাস হয়ে গেছে, ইলেকট্রন হয়ে গেছে কত 28 ইলেকট্রন। মানে বুঝতে পারতেছি আমাদের যদি এখানে প্লাস চার্জ থাকে তাহলে কিভাবে সে প্লাস চার্জ হয়েছে। Zn ফার্স্ট এলিমেন্ট ছিল, 2টা ইলেকট্রন ছেড়ে দিল,
দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলেই সে হচ্ছে Zn2+ হয়েছে। বুঝতে পারছি? আর অন্যভাবে যদি দেখাইতে চাই তাহলে আমরা বলতে পারি এভাবে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর সোডিয়াম প্লাস হয়ে গেছে। এটা কি আমরা যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতে চাই তাহলে সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে আমাদের ভাই? 11টা, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। 1 2 দুইটা ইলেকট্রন 1s2 যেহেতু 2 3 4 5 6 7 8 1s2 2s2 2p6 এই পর্যন্ত আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শেষ। আউটার মোস্ট শেলে আমরা এখন একটা ইলেকট্রন দিয়ে দিব। আচ্ছা, একটা ইলেকট্রন থেকে আমাদের 11টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন চলে গেল। চলে যাওয়ার পর কি হইলো? এই ইলেকট্রনটা নাই হয়ে গেল। এখন আমাদের থাকতেছে কোনটা কোনটা? থাকতেছে শুধুমাত্র 1s2 2s2 আর 2p6 না? তাহলে এখানে কয়টা ইলেকট্রন হয়? 10টা ইলেকট্রন হয় না? সেটাই বলতে চাইতেছি। তার মানে আমাদের নিউক্লিয়াস এটা 1s2 2s2 আর 2p6 এখানে আছে। তাহলে ভাই 3s কই? 3s তো একটা ইলেকট্রন দিয়েই দিছে, সেজন্য 3s এর এক্সিস্টেন্স এখন আর নাই। বুঝা গেছে? তাহলে আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও দেখলাম। এখন চল আমরা নিউট্রন সংখ্যা বের করি। নিউট্রন সংখ্যা জানার জন্য আমাদের অবশ্যই মাস নাম্বার লাগবে। তোমরা কি জানো ফেরাসের মাস নাম্বার কত? ফেরাসের মাস নাম্বার হচ্ছে 56। আচ্ছা, এখানে উল্লেখ করে দিলে ভালো। তারপর 65। 56 মাইনাস কত দিব এখন? অ্যাটমিক নাম্বার কত? 26। তাহলে কত হয়? 30। একই জিনিস 65 মাইনাস 30 কত হয়? 35। তার মানে নিউট্রন নাম্বার এখানে 35 আর এখানে নিউট্রন নাম্বার হচ্ছে 30। বুঝা গেছে? তাহলে এই পর্যন্তই থাকবে হচ্ছে আমাদের প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার আর নিউট্রন নাম্বার বের করার রুলস। আরো একটা চার্ট দেখে আসি আমরা, সেটা হচ্ছে Na+, Mg2+, Al3+, F-, O2-, N3-। আচ্ছা, এদের প্রোটন নাম্বার কত? প্রোটন নাম্বার হইতেছে আমাদের 11, 12, 13, 9, 8, 7। বুঝতে পারছি? ইলেকট্রন নাম্বার কত? মানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? এখানে আছে 10টা ইলেকট্রন, এখানে আছে 10টা ইলেকট্রন, এখানেও আছে 10টা ইলেকট্রন। এখানে 9 + 1 কত হয়? এখানেও 10টা ইলেকট্রন। 8 + 2 কত হয়? 8 + 2 এখানেও 10টা ইলেকট্রন। আর এখানে কয়টা হয়? 7 + 3 কয়টা হয়? 10টা ইলেকট্রন। তার মানে আমাদের ইলেকট্রন নাম্বার দেখতেছি, ইলেকট্রন নাম্বার কিন্তু আমাদের এখানে সবগুলোর ক্ষেত্রেই 10টা 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 করে ইলেকট্রন আছে। এখানে একটা প্রপার্টি ইন্ট্রোডিউস করানো হয়, যদি আমাদের ক্যাটায়ন অর অ্যানায়নের ইলেকট্রন নাম্বার যদি সেম হয়, যদি এরকম হয় সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রেও 10টা ইলেকট্রন, তাহলে এই দুইটাকে একটার অপরটার আইসো ইলেকট্রিক বলে। তার মানে আমি এতক্ষণ যাদের এক্সাম্পল দেখাইলাম, সোডিয়াম প্লাস থেকে শুরু করে Mg2+, Al3+, F-, O2-, N3-, এই সবগুলাই হচ্ছে আমাদের আইসো ইলেকট্রিক, কারণ তাদের সবার ইলেকট্রনিক কনফিগারেশন সেম। ইলেকট্রনিক কনফিগারেশন কত? 1s2 2s2 2p6, 10টা ইলেকট্রন। বুঝতে পারছি? আইসোইলেকট্রিকের ডেফিনেশন কি আমি আবার বলতেছি, যদি আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন যে কোনো ক্যাটায়ন অর অ্যানায়ন এর সেম হয়ে যায়, তাহলে আমি তাদেরকে একটার অপরটার আইসোইলেকট্রিক বলবো। এটুকু মনে হয় বোঝার কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এখন তোমাদের মনে একটা খটকা লাগতে পারে যে ভাই এখনো কিন্তু ক্লিয়ার না যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর সোডিয়াম প্লাস হয়ে গেল, কিন্তু অন্যদিকে ফেরাস একটা ইলেকট্রন নিয়ে নিল, ফেরাস একটা ইলেকট্রন নেওয়ার পর F- হইলো কেমনে? তাহলে চলো দেখি আমরা। ফেরাসের ক্ষেত্রে, ফেরাস বলতেছি ফ্লোরিন, সরি, ফ্লোরিনের ক্ষেত্রে এখানে আমাদের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? নিউক্লিয়াস আঁকালাম 1s2 2s2 2p5, ইলেকট্রনিক কনফিগারেশন লিখি 1s2 2s2 2p5। ও একটা ইলেকট্রন নিয়ে নিবে, ও একটা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে নিলে কি হবে?
1s2 2s2 তার মানে একটা ইলেকট্রন যদি নিয়ে নেয়, এই দেখো একটা ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন আমার কি হবে 1s2 2s2 2p6, তাই না? সেটাই তো আমি বলতেছি, আমাদের এখানে কয়টা ইলেকট্রন? 9টা ইলেকট্রন। সে একটা ইলেকট্রন নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর সে 10টা ইলেকট্রন হয়ে গেল। একেই রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে F মাইনাস দিয়ে। তাহলে এই ভিডিওর যতগুলো ডিসকাশন টপিক ছিল সবই মোটামুটি ক্লিয়ার। আমরা এখানে লিখছি হচ্ছে ফার্স্ট অফ অল, তাহলে দেখি কি কি লিখলাম। ফার্স্ট অফ অল এলিমেন্ট ভার্সেস ছিল আমাদের কম্পাউন্ড, এলিমেন্ট ভার্সেস কম্পাউন্ড আমরা ক্লিয়ার করছি। অ্যাটমস ভার্সেস মলিকিউলস আমরা ক্লিয়ার করছি। সিম্বল ভার্সেস ফর্মুলা আমরা ক্লিয়ার করছি। এইগুলা কোশ্চেন সাধারণত আসে আমাদের বি নাম্বারের জন্য, তাই তোমরা পার্থক্যর জন্য শুধুমাত্র টপিকগুলো মুখস্থ রাখলেই হয়ে যায়। বুঝতে পারছি? টপিকগুলো মুখস্থ রাখলে ভিতরে কি কি আমাদের মিসিং জিনিস আছে, পয়েন্ট আছে, সেই সবগুলো মাথায় এসে যায়। আর এটা আসে হচ্ছে আমাদের এমসিকিউতে। আমরা যখন এমসিকিউ সলভ করাবো তখন আমরা ইজিলি দেখতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ।